আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। রাত পর্যন্ত রুমাইশার সাথে একটা কথাও বললেন না আয়েশা। রুমাইশাও নিজের জেদ বজায় রেখে মায়ের সাথে কথা বলল না, ফোনটা চাইতেও গেল না। এটা জেনেও যে সাফান অবশ্যই ওকে মেসেজ দিবে, একবার না একবার। নিজের রুমে ঠাই হয়ে বসে রইল। আয়েশা ভেতরে ভেতরে রাগে ফুঁসতে লাগলেন। রুমাইশার প্রচুর প্রচুর জেদ, তবে সেটা খুব কমই দেখায় ও। কিন্তু একবার দেখালেই আর ওকে কেউ ঠেকানো যায় না। আত্মসম্মানবোধ অনেক ওর। আজ পর্যন্ত কখনো ও একটা জিনিস দুইবার চায়নি কারো কাছে, না আয়েশার কাছে আর না শামসুলের কাছে। জেদের সাথে সাথে প্রচণ্ড রকম অভিমানীও। রুমাইশা যে সন্ধ্যা গড়িয়ে গেলেও আয়েশার সাথে কথা বলতে আসলো না, তাতেই আয়েশা বুঝে গেলেন যে মেয়ের মাথায় জেদ চেপেছে। খুব সহজে আরও আসবে না আয়েশার সাথে কথা বলতে। আর সাফওয়ানের বিষয়টা নিয়েও খুব বড় রকমের ঝামেলা বাঁধাবে, এটা ভেবে আরও রেগে গেলেন আয়েশা। এর মাঝে সাফওয়ানের মেসেজ দিয়ে না পেয়ে দুইবার কলও দিয়েছে রুমাইশার ফোনে। আয়েশা দেখেছে, যদিও মেসেজ দেখতে পারেনি। লক স্ক্রিনের নোটিফিকেশন হাইড করে রেখেছে রুমাইশা। ফোনের ভেতরে না ঢুকলে মেসেজ দেখা যাবে না। আয়েশা ঠিক করলেন রাতেই শামসুলকে এই বিষয়ে জানাবেন তিনি। প্রথমে যদিও ভেবেছিলেন ব্যাপারটা নিজেদের মধ্যেই রাখবেন, কিন্তু রুমাইশার ভেতর কোনো অপরাধবোধ না দেখে মতামত বদলে ফেললেন তিনি। রাতে খাবার টেবিল গোছাচ্ছিলেন আয়েশা, তখন শামসুলের ফোনে কল আসলো রুনিয়ার। শামসুল রুমে বসে অফিসের কিছু কাগজ দেখছিলেন। রুনিয়ার কল থেকে রিসিভ করলেন তিনি। রুনিয়ার আগের মিসড কলগুলো দেখেছিলেন, কিন্তু পরে ফোন দিতে ভুলে গেছেন। ফোন রিসিভ করার পর কুলস বিনিময় করার পর রুনিয়া বললেন, ভাই, তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। বিকেলে একবার ফোন দিয়েছিলাম আয়েশার কাছে, কিন্তু ও হয়তো তোমাকে বলতে ভুলে গেছে। শামসুল কাজ থামিয়ে বললেন, আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম তোর মিসড কল, কিন্তু পরে ব্যাক দিতে ভুলে গেছি। বুড়ো হয়ে যাচ্ছি তো কিছু এখন আর মনে থাকে না। শামসুলের কথা কিঞ্চিত হাসলেন রুনিয়া। শামসুল আবারও বললেন, কি ইম্পর্টেন্ট কথা আপা, বল। সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে। তোকে আমার একটা প্রস্তাব দেওয়ার আছে। আমি তোদের বাড়িতে এসে কথাগুলো বলতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই সেসবের, তাই ফোনে বলছি। আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবি। আগে থেকে হাইপার হবি না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবি। শামসুল মনোযোগ দিয়ে শুনলেন বোনের কথা। রুনিয়া থেমে থেমে বলতে লাগলেন, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। তুই তো জানিস আমার সাফনের অবস্থা সম্পর্কে। ওর জীবনটা অন্য 10টা মানুষের মতো স্বাভাবিক না। আমার ছেলের বয়স 30 পার হতে চলেছে। হতে চললে ভুল হবে, হয়ে গেছে। আমার ছেলের তো বিয়ে দেওয়ার অবস্থা বলতে নেই, কিন্তু আমি তো একজন মা। আমার তো ইচ্ছা করে আমার ছেলেটার একটা বউ হোক, বাচ্চা হোক, সংসার হোক, সুখে শান্তিতে থাকুক বউ বাচ্চা নিয়ে। আর ও ছেলে মানুষ, ওর তো একটা চাহিদা আছে, বয়স হয়েছে এখন। ওর তো একটু ভালোবাসার দরকার আছে, মন খুলে কথা বলার মতো একজন সঙ্গীর দরকার আছে। তা তুই এখন কি বলছিস, তোর ছেলের জন্য মেয়ে দেখতে দিতে? আমার মেয়ে দেখতে কোনো সমস্যা নেই। সাফন আমার ভাগিনা, ওর জন্য তো আমি মেয়ে দেখব, সব থেকে ভালো মেয়েটাকেই খুঁজে বের করব। কিন্তু আপা, তুই তো জানিস বিয়ে দিতে হলে মেয়েকে বাড়ির লোক ছেলেদের দেখতে চায়। আর সাফওয়ানের চেহারা তো আমরা যতদূর জানি স্বাভাবিক নেই। ওকে দেখে যে কেউ বুঝে যাবে ওর ভেতরে গুরুতর কোনো সমস্যা আছে। তখন কি কেউ মেয়ে দিতে চাইবে? আর যদি চেহারা ম্যাটার নাও করে, যেহেতু সাফওয়ান মোটামুটি একটা জব করে, ভালো স্যালারি পায়, বা তোদের গাড়ি বাড়ি আছে, তারপরে তো সমস্যা। সাফওয়ানের যে দাঁতে বিষ আছে সেটা যদি মেয়ের বাড়ি কেউ জানে, তাহলে কখনোই কেউ মেয়ে দিবে না। আর যদি ইনফরমেশন গোপন রেখে বিয়ে দেওয়া হয়, তবুও সে মেয়েটার এক সময় না এক সময় জেনে যাবে। আর তাছাড়া ওর লাইফ রিস্ক তো থাকবে 90%। রুনিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, এসব সম্পর্কে আমিও ভেবেছি শামসুল। তাই আমি ভাবলাম যে, যেহেতু সাফনের ব্যাপারটা আমাদের এই দুই পরিবার ছাড়া কেউ জানে না, আর তোরাও সাফনের ব্যাপারটা ভালোভাবে বুঝিস, তাই ভাবছিলাম যে ব্যাপারটা আমাদের নিজেদের ভেতরে হলে মন্দ হতো না। শামসুল সিঁড়ি দ্বারা সোজা করে বুড়োকুটি করে বললেন, নিজেদের ভেতরে বলতে তুই কি বলতে চাচ্ছিস, খুলে বল। রুনিয়া অল্প সময় নীরব থেকে বললেন, আমি তোর মেয়েকে চাই, আমার বড় ছেলের জন্য, সাফনের জন্য। সাফনের বউ করে নিতে চাই আমি রুমিকে। শামসুল কাদের রেগে গেলেন প্রচণ্ড, উচ্চকণ্ঠে বললেন, আপা, তোর মাথা ঠিক আছে? তুই আমার রুনিকে কিভাবে তোর ছেলের বউ বানাতে চাস? তুই জানিস তোর ছেলে কেমন, আর ও কতটা ক্ষতিকর। যে কারোর জন্য অনেক ক্ষতিকর হতে পারে, তাকে আমি মেয়ে দেবো?
আর যে ছেলে আমার মেয়েকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে ফেলেছিল তার কাছে আমি মেয়ে দিব? সব কিছু জেনে শুনেও আমার মেয়ে কি এতটা অকাল পড়েছে যে শেষমেশ একটা জঙ্গলি জানোয়ারের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে হবে? শামসুলকে এইভাবে ফোনে চিল্লাতে দেখে আয়েশা ডাইনিং থেকে দ্রুত পায়ে গেলেন সেখানে। স্বামীর এমন অগ্নিমূর্তি দেখে বুক কেঁপে উঠল আয়েশার। কিন্তু ফোনের ওপাশে যে রুনিয়া আছে তার বুঝতে বাকি রইল না, কারণ শেষের কথাটা তিনি শুনে ফেলেছেন। আর জঙ্গলি জানোয়ার বলতে শামসুল কাকে বুঝিয়েছেন সেটাও বুঝেছেন। বাইরে বাবার উঁচু গলা শুনে রুমাইশাও বেরিয়ে এলো। নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। মা দাঁড়িয়ে আছে তাদের রুমের দরজায়। রুমাইশা নিজের অবস্থা থেকেই বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। শামসুলের কথা শুনে রুনিয়ার বুকে গিয়ে লাগলো একদম। তিনি উত্তর দিলেন, শামসুল, তুই কিভাবে সাফনকে এইভাবে বলতে পারলি? আমার ছেলে জঙ্গলি জানোয়ার। ও আমার সন্তান, আমি ওকে পেটে ধরেছি। আমি তোর বোন, ও তোর বোনের সন্তান। তুই ওকে এইভাবে বলতে পারলি? ও তো তোর সন্তানের মতোই। ও যে রুনিকে খারাপ রাখবে এমন তো না। আমার ছেলে যথেষ্ট দায়িত্ববান। আমি রুমিকে যে আমার মেয়ের মতো করেই রাখবো আমার কাছে এলে। আর রুমি যে ও আঘাত করেছিল তখন তো ও নিতান্তই ছোট ছিল। নিজের অবস্থার সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। ও যদি জানতো যে রুমাইশাকে এভাবে মৃত্যুর দ্বার প্রান্তে ফেলে দেবে তাহলে কি ও কখনো কামড় দিত? দেখ আপা, তোর খারাপ লাগতে পারে, এটাই স্বাভাবিক। আমি যা বলছি সেটা মিথ্যা নয়। রুমি যদি তোর মেয়ে হতো আর সাফান যদি আমার সন্তান হতো, তুই কি কখনো নিজের মেয়েকে এমন কোনো ছেলের সাথে বিয়ে দিতে চাইতিস? বল, কখনো চাইতিস? আমি যদি দেখতাম যে সে ছেলে আমার মেয়ের নিরাপত্তা দিচ্ছে, কোনো ক্ষতি করছে না, খেয়াল রাখছে, ভালোবাসছে, তাহলে আমি অন্তত তার ভবিষ্যতের চিন্তা করে মেয়েকে তার হাতে তুলে দিতাম। না আপা, তুই দিতিস না। তুই এখন যে কথাগুলো বলছিস সেগুলো সব আবেগের কথা। তুই যদি সত্যি আমার জায়গায় থাকতি তাহলে কখনোই রাজি হতি না। আমি এই বিষয় নিয়ে তোর সাথে আর কোনো কথাই বলতে চাই না। তুই আমার বোন, তোর সাথে আবার সম্পর্ক নষ্ট করতে চাইছি না আমি। রুমিকে ছেলের বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি বেঁচে থাকতে এমন কিছু হবে না, মনে রাখিস। এই বলে কলটা কেটে দিলেন শামসুল। রুনিয়াকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিলেন না। শামসুলকে কল কেটে দিতে দেখে আয়শা এগিয়ে গেল সেদিকে। শামসুলের পাশে গিয়ে বসলেন। স্ত্রীকে পাশে পেয়ে শামসুল তেজি কণ্ঠে বলে উঠলেন, আমার বোন আগে থেকে স্বার্থপর হয়ে গেছে ছেলের জন্য। এখনও স্বার্থপরই করছে। নিজের ওই বন্য প্রাণীটাকে আমার মেয়ের ঘাড়ে চাপাতে চাইছে। মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। আমার মেয়েটার কিসে কমতি আছে যে ওরকম একটা ছেলেকে বিয়ে করতে হবে ওকে? রুমাইশা বাবার সমস্ত কথা শুনে ফেলল। সাফওয়ানের সাথে কথা বলা দরকার ছিল ভীষণ, কিন্তু ফোনটা তো মায়ের কাছে। মায়ের কাছে যে ফোন চাইবে সেই উপায়ও আর রইল না। পরিস্থিতি এখন বেকায়দায়। বাইরে দিকে আর এগোলো না ও, নিজের ঘরে ঢুকে দরজাটা দিয়ে দিল। এদিকে আয়েশা রুমিয়ার এই ফোন কলে আর স্থির থাকতে পারল না। আগুনে ঘি ঢেলে দিতে তিনি বললেন, তোমার বোনের চাল আমি এবার ধরতে পেরেছি। তোমার বোন যে তোমার আড়ালে কি নোংরা খেলেছে তা তুমি ভাবতেও পারবে না। আশা কথায় শামসুল নড়ে চড়ে বসলেন। জিজ্ঞেস করলেন, কি চালছে আমার বোন? কি বুঝতে চাইছো তুমি? কি করেছে ঠিক করে বলো। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে বলে উঠলেন, ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পেছনে, যাতে ওই ছেলে অনায়াসে বিয়ে হয়ে যায় আমার মেয়ের সাথে। তারপরে শামসুলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, সাফানকে আমি আজ ভোরবেলা বের হতে দেখেছি রুমাইশার ঘর থেকে। সারা রাত সে এখানেই ছিল, রুমির কাছে। আয়েশার কথায় যেন শামসুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। থম মেরে বসে রইলেন তিনি। আয়েশা আরও বললেন, তোমার মেয়েকে আমি ধরেছিলাম বিকেলে, কিন্তু তার অপরাধবোধ তো নেই। উল্টো আমার সাথে গলা চড়িয়ে কথা বলেছে। তোমার মেয়ে বলছে নাকি ভালোবাসে। আমাদের সবার চোখে ফাঁকি দিয়ে তোমার মেয়ে তোমারই বাড়িতে এই সমস্ত কাজ করছে। ওর শ্বাসটা কতটা বেড়ে গিয়েছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আয়েশার কথা শুনে জল শক্ত হয়ে গেল শামসুলের। মেয়ের এমন অধঃপতন মেনে নিতে পারলেন না তিনি। তার মেয়ে যে কিনা স্কুলে ছেলে বন্ধুদের সাথে কখনো কথা বলতে চাইতো না, সে কিনা আজ একটা ছেলের সাথে এই বাড়িতেই। আর ভাবতে পারলেন না শামসুল। বুকের ভেতরে যেন ব্যথা কুণ্ডুলি পাকিয়ে ঠেলে ঠেলে উঠছে। তার মেয়ে এতটা নিচে নেমে গেল কিভাবে? আয়শার দিকে তাকিয়ে রুমাইশাকে ডাকার জন্য নির্দেশ দিলেন তিনি। আয়শা স্বামীর নির্দেশ মতো গেল রুমাইশাকে ডাকতে। রুমাইশা নিজের রুমে বসেছিল চুপচাপ। ওর মনটা এমনিতেই ভালো নেই। মায়ের কথায় ওর মনটা একদম বিষে গিয়েছে। মাথায় সারাক্ষণ ঘুরছে সাফওয়ানের পরিণতির কথা। বেশি সময় নেই ওর হাতে। ওর সেই সময়গুলো যেন খুব সুন্দর করে কাটাতে পারে সেটা ভাবছে। সেই সময় যেন খুব সুন্দর কাটায় কথা যেন বারবার ওর মনে বিধছে।
যেখানে শেষ দিনগুলো ভালো কাটানোর কথা সেখানে খারাপ কাটছে ওর দিনগুলো। তাকে বোঝাতেও পারছে না নিজের মনের অবস্থা। ওর ওপর আবার বিকেলবেলা মায়ের এমন ব্যবহার। ও বুঝতে পারছে না ও যেটা করেছে সেটা কি এমন ভুল। তারপরও কোনো মা বাবা এমনটা মেনে নিতে পারবে না, সেটাও বোঝে। কিন্তু ওকে যে বিশ্বাস করলো না ওর মা, এইটা কেন করলো ওর মা? আর ও বা কেন ওর মাকে মিথ্যা কথা বলবে? যেখানে ওর মা দেখে ফেলেছে সাফওয়ানকে বের হতে, সেখানে তো আর মিথ্যা বলার আর কোনো অবকাশই নেই। এটা মা বুঝলো না। ভাবনার চিন্তার ভেতরই দরজায় টোকা পড়ল। বাইরে মায়ের গলা শোনা যাচ্ছে। আয়শা চাচালো গলায় বললেন, রিমু, দরজা খুলে বাইরে আয়, তোর বাবা ডাকছেন। বাবার ডাকার কথা শুনে রুমসে বুক কেঁপে উঠল। কাল রাতে কথা মা কিছু বলে দেয়নি তো আবার? ধীর পায়ে গিয়ে দরজাটা খুলে মায়ের সামনে দাঁড়ালো, বলল, কেন বাবা হঠাৎ ডাকছে কেন? আয়শা মুখটা থতমত রেখে বললেন, আমি জানি না, গিয়ে শুনে আয়। বলে আয়শা আবারও রুমে চলে গেলেন। মায়ের বলার ধরন আর মুখের অভিব্যক্ত দেখে রুমাইশা যা বোঝার বুঝে গেল। চোখ দুটো বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে নিজেকে বাবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত করে সামনে এগোলো। ধীর পায়ে শামসুলদের রুমে গিয়ে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো ও। শামসুল ওর দিকে ঠান্ডা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাবা কোনো কথা বলছে না দেখে রুমাইশা কিছুক্ষণ ইতস্তত করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, ডেকেছো কেন বাবা, কিছু বলবে? শামসুল শক্ত গলায় বললেন, তোর মা যা বলেছে তা সত্যি? কি বলেছে মা? শামসুল কোনো উত্তর না দিয়ে তাকিয়ে আছেন শুধু। বাবাকে এইভাবে তাকাতে দেখে রুমাইশা বলল, মা কি বলেছে তা আমি শুনিনি, না শুনলে আমি কিভাবে বলবো মা যা বলেছে তা সত্যি কি না? শামসুল কিছুক্ষণ চুপ থেকে আগের মতো করেই জিজ্ঞেস করলেন, কাল রাতে সাফওয়ান তোর সাথে ছিল? রুমাইশা শামসুলের দিকে থেকে চোখ সরিয়ে উত্তর দিল, যে ছিল, কিন্তু আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। শামসুল যেন অগ্নিমূর্তি হয়ে গেলেন। রাগী গলায় তিনি বললেন, আর তোর কথা আমি বিশ্বাস করব? এতটা অধঃপতন হয়েছে তোর চরিত্রে, আবার আমার সাথে এসে বড় গলায় কথা বলছিস তুই? আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না তুই? এই কথা লোক জানাজানি হলে কি হবে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর সাফওয়ান যে মায়ের সাথে মিলে তোর সাথে অভিনয় করছে শুধুমাত্র নিজের বৈবাহিক দিকটা রক্ষা করার জন্য, সেটা কি তুই জানিস? সাফওয়ানে তোকে ব্যবহার করছে শুধু সমাজে টিকে থাকার জন্য। ওর শারীরিক অবস্থা কেমন সেটা সম্পর্কে তোর এতদিনে অবশ্যই ধারণা হয়েছে। ও শুধু তোকে ব্যবহার করছে নিজের স্বার্থে। নিজের জঙ্গলিপনা যেন মানুষে জানতে না পারে, এই জন্য তোকে ভিকটিম বানিয়েছে ওরা। রুমা সেবার শামসুল দিকে তাকিয়ে বলে উঠল, কার সম্পর্কে না জেনে শুনে এইভাবে কথা বলতে পারো না বাবা তুমি? সাফওয়ান তো নিজের ইচ্ছে এই জীবন চুজ করেনি। ও যদি জানতো ওর জীবন এমন হবে তাহলে কি ওই জীবন বেছে নিত? আর ও অভিনয় করছে কি? সত্যি ভালোবাসা সেটা আমার থেকে বেশি তোমরা কেউ জানো না, আর তোমাদেরকে আমি জানাতেও চাই না। আর আমি ওকে ভালোবাসি, তাই ভালো হয় তুমি রনিয়া ফুপিরদের দেওয়া প্রস্তাবটা মেনে নাও। রুমাসের কথায় আয়েশা একেবারে রেগেমেগে আগুন হয়ে গেলেন। তুই কতটা নির্লজ্জ হয়ে গেছিস তা তুই ভাবতে পারছিস? রুনিয়া আর ওর ছেলে মিলে তোকে খুব ভালো করে ব্রেন ওয়াশ করিয়েছে দেখি। নিজের বাবা মার মুখে তুই কথা বলতে শিখে গেছিস। বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস কোথাকার কোনো বুনো পশুর জন্য। সাফানকে বুনো পশু বলায় ফুঁসে উঠল রুমাইশা। মা, ও ও একজন মানুষ। বারবার ওকে বুনো বুনো কেন বলছো তুমি? বন্ধ করো এগুলো। ওর এই অবস্থা কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটা তোমাদের জানতে বাকি আছে বলে আমার মনে হয় না। ও কতটা অসহায় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? না জেনে একটা মানুষকে নিয়ে তোমরা এইভাবে বাজে কথা বলতে পারো না, তোমরা এইভাবে জাজ করতে পারো না। শামসুল আর সহ্য করতে পারলেন না। উঠে এসে রুমাইশার গালে ঘর কাঁপিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে আবারও ফোন করলেন রুনিয়ার কাছে। নিজের বোনের কথায় এমন ষড়যন্ত্রের জবাব চাইবেন তিনি। রুনিয়া ছাদে সাফওয়ানে খাবার দিতে এসেছেন। ফোনটাও নিয়ে এসেছেন ছাদে। ওনার ফোন হঠাৎ করেই চার্জ নিচ্ছেন না, তা নিয়ে উনি খুবই চিন্তিত। চার্জ এখন 10-এর ঘরে নেমে এসেছে। সাফিনের কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সাফিন কোনো সলিউশন দিতে পারেননি, তাই সাফওয়ানের কাছে এসেছেন। বর্তমানে ফোনটা সাফওয়ানের কাছে। চিলেকোঠার বাইরে টি টেবিলের তার পাশে বসে মা ছেলে দুজনে মিস্ত্রি হয়ে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করেছে। সাফওয়ান খুব মনোযোগ দিয়ে ফোনের সমস্যা বোঝার চেষ্টা করেছে। ফোনটাকে দেখতে দেখতে সাফওয়ান কঠিন গলায় বলে উঠল, মামার কাছে কল দিয়েছিলে তো? মামা কি বলল?
রুনিয়া চুপ রইল। ছেলেকে এখন কিভাবে বলবে যে তাকে কী কথা বলেছে? তার ভাই যে তার মুখের উপর ফোনটা কেটে দিয়েছে, আবার তার ছেলেকে জঙ্গলি জানোয়ার বলেছে। রুনিয়া গলা খাকিয়ে বললেন, তোর মামা রাজি হয়নি, বলেছে রুমির এত অকাল পড়েনি যে তোকে বিয়ে করতে হবে, আর বলেছে রুমিকে তোর বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে, তোর সাথে কখনোই বিয়ে দেবে না রুমিকে। আর তারপর কল কেটে দিয়েছে। রুনিয়ার কথায় সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। নিজের কাজ অব্যাহত রেখে বলল, মা, শাফিন চলে আসার পর রিমুকে কলে পাচ্ছি না। আমার মনে হয় ওদের বাড়িতে কিছু একটা গন্ডগোল লেগেছে, আর সেটা বাঁধিয়েছে মামি জেনে শুনে। রুনিয়া ছেলের কথায় আগামাথা কিছুই বুঝলেন না, উল্টো প্রশ্ন করলেন, কি গন্ডগোল লাগবে? আর আয়েশা গন্ডগোল লাগাবি বা কেন? সাফওয়ান ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে দেব, বা তুমি এমনিতেই বুঝতে পারবে হয়তো। কথাগুলো বলে সাফওয়ান আরও কিছু বললেন না, ও কাজে মন দিল। কিছু সময় পর রুমিয়ার ফোনে কল এলো শামসুলের। সাফওয়ানের সেদিকে দেখে রুনিয়ার দিকে তাকালো, তারপর বলে উঠল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে, এখন তুমি নিজেই জানতে পারবে। রুনিয়া ছেলের দিকে অবুঝের মতো চেয়ে রইলেন। সাফওয়ান ফোনটা মায়ের হাতে দিল। রুনিয়ার এমন সময় শামসুলের ফোনে কল একদমই আশা করেনি। খানিক আগেই তো কল কেটে দিয়েছিল রাগ দেখিয়ে, তাহলে এখন আবার কেন কল করছে? রুনিয়া কলটা রিসিভ করে কানে ধরল। ধরার সাথে সাথে ওই পাশ থেকে শামসুলের কর্কশ কণ্ঠ শোনা গেল, রুনিয়া আপা, তুই কি জানিস সাফওয়ান কাল রাতটা আমার মেয়ের সাথে কাটিয়েছে, সেটা আবার আমারই বাড়িতে? শামসুলের কথা অবাক হলেন রুনিয়া। চকিত একবার সাফওয়ানের দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে বলে উঠলেন, সাফওয়ান কাল রাতে তোর বাসাতেই ছিল, রাতের বেলায়, তাও আবার রুমির সাথে? শামসুল রাগী গলায় বললেন, না জানার ভান ধরিস না আপা, আমি জানি যে সাফওয়ান তোর কথাতে এই কাজ করেছে। আমার মেয়েকে ছেলের বউ করার জন্য তুই তোর ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিলি, আর সেটাও একেবারে বেডরুমে। রুনিয়ার শামসুলের কথায় কিছু বুঝল না, অসহায় হয়ে বলল, এসব কি বলছিস তুই শামসুল? আমি কেন সাফওয়ানকে লেলিয়ে দেব? হ্যাঁ, আমি রুমিকে ছেলের বউ করতে চাই, আর সেটা চাই কারণ আমার ছেলে চায় রুনিকে বিয়ে করতে। আর সাফওয়ান রাতের বেলা ছিল বলতে তুই কী বোঝাতে চাচ্ছিস? ও যদি থেকেও থাকে, ও অনৈতিক কিছু করবে বলে আমার মনে হয় না। শামসুল কঠিন গলায় বললেন, আপা, আমি তোর কাছে সাফওয়ানের সাফাই চাই না। তোর ছেলে আমার মেয়ের যে সর্বনাশ করেছে, এই কথা জানাজানি হলে কি হবে তোর ধারণা আছে? তোকে আমি ভালোভাবে বলছি, সাফওয়ানকে বলবি আমার মেয়ের থেকে যেন দূরে থাকে। আমি খুব দ্রুত আমার মেয়ের ব্যবস্থা করব। কোনো অমানুষের হাতে আমার মেয়ে তুলে দেব না। আমি কালই। কথা শেষ হওয়ার আগে ফোনটা বন্ধ হয়ে গেল রুনিয়ার। চার্জ শেষ। রুনিয়া শামসুলের এইসব কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। পাশে সাফওয়ান শক্ত চোয়ালে বসে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে বসে, চোখ ওর তীক্ষ্ণ হয়ে চেয়ে আছে শূন্যের দিকে। রুনিয়া অবিশ্বাসের চোখে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থেকে হুট করে উঠে দাঁড়ালো, তারপর রুনিয়াকে বলল, মা, নিচে গিয়ে রেডি হও, আমরা বেরোবো, রিমুদের বাসা যাব দ্রুত। আজকের রাতটা অন্যান্য রাতের থেকে যেন একটু বেশি নিস্তব্ধ। চারপাশে কি এক নীরবতা ছেয়ে আছে তা বোঝা যাচ্ছে না। ঝিঝি পোকাও ডাকছে না যেন। নিজের রুমে থম মেরে বিছানায় বসে আছে শামসুল। রুনিয়া কল কেটে যাওয়ার পর আরও কল দিয়েছিল সে, কিন্তু নাম্বার বন্ধ দেখেছে। রাগটা যেন দেখাতেই পারল না ঠিকভাবে। আশা দাঁড়িয়ে আছে স্বামীর পাশে, থেকে থেকে রুমাশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে তিনি। রুমাশা দাঁড়িয়ে আছে দরজার পাশেই, পরিস্থিতি কোন দিকে যায় সেটা বোঝার চেষ্টা করেছে। তার মাকে এতবার করে বলার পরও মা বিশ্বাস করল না। ও তো কখনোই ওর মাকে মিথ্যা কথা বলে না। আশার তো উচিত ছিল ওকে বিশ্বাস করা, কিন্তু করল না, উল্টো বাবাকে এসে বলে দিল। মাথায় ভীষণ জেদ চেপেছে ওর। এর শেষও দেখেই ছাড়বে। অকারণে এইভাবে অপবাদ দেওয়ার মাসুল তুলবে ও। রাগে ওর গায়ের ভেতরে রিরি করছে। মুখটা শক্ত করে তাকিয়ে আছে নিজের বাবা মায়ের দিকে। শামসুল কিছুক্ষণ পর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, আমার মুখের ওপরে ফোন কেটে দিল, আর এখন ফোন বন্ধ হয়ে গেছে নাকি ফোনটা বন্ধ করে রেখেছে? সেই রুমের দিকে একবার তাকালো বাঁকা চোখে, তারপর পাশ থেকে বললেন, তুমি যত দ্রুত সম্ভব ছেলে দেখো, ওর বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। পড়াশোনার পরেও বিয়ে দেবার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর নেই। বিয়ের পরও পড়াশোনা হবে, নইলে এভাবে থাকলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
মায়ের কথা শুনে রুমাইশার পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। বিস্ফোরিত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল। বিস্ময় অধৈর্যরা আলগা হয়ে গেল। সেদিনও আয়েশা বলেছিলেন বিয়ে দেবে না আপাতত ওকে, পড়াশোনা কমপ্লিট করিয়ে তারপর বিয়ে দিবেন। হঠাৎ মায়ের এমন মত পরিবর্তন দিশাহারা হয়ে গেল রুমাইশা। ধরা গলায় বলে উঠল, মা তুমি কেন আমাকে বিয়ে দিবে? তুমি সেদিন বলেছিলে পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দিবে, আজ সেই তুমি আমার বিয়ের কথা তুলছ? তারপর হঠাৎ করে শক্ত গলায় রুমাইশা বলল, আমি মোটেও বিয়ে করব না এখন, আর করলেও সেটা সাফওয়ানকেই করব, অন্য কাউকে না। আয়েশা রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। তোর মতামত চাইনি আমি, তোকে বিয়ে দেবো, ব্যাস দিব। কার সাথে দিব সেটা তোর দেখার বিষয় না। আর সাফওয়ানের কথা ভুলে যা, ওর সাথে তোর বিয়ে আমি এই জীবনে দিব না। রুমাইশার রাগ হলো প্রচণ্ড। রাগের মাথায় বলে উঠল, আমাকে বিয়ে দেবে কিন্তু আমার মতামত নিবে না, আবার বলছে সেটা আমার দেখার বিষয় না। তাহলে বিয়েটা তুমি করে নাও, আমাকে বলছে কেন? আয়েশা উঠে এসে থাপ্পড় বসিয়ে দিলেন রুমাইশার গালে। বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। আমাকে এই কথা বলার সাহস কই পাস তুই? এই মুহূর্তে নিজের রুমে যা, বের হবি না আর তুই। তোর মুখ দেখতে চাই না আমি। রুমাইশা তাতে দাঁত চেপে কিছুক্ষণ শীতল চাউনি দিয়ে তাকালো মায়ের দিকে, তারপর রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে ঢুকে শব্দ করে দরজাটা লাগিয়ে দিলেন। আয়েশা শামসুলের দিকে তাকিয়ে বলল, শুনেছো তোমার মেয়ের কথা? আমার মুখে মুখে তর্ক করে, বলে কি না তুমি বিয়ে করে নাও। এদেরকে আমি খাইয়ে পরিয়ে বড় করেছি, এই সস্তা আমাকে একটু দাম দিল না। এই সমস্ত কথার জন্য এদেরকে আমি বড় করেছি। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো রাফসানের বাবা, তুমি যত দ্রুত সম্ভব মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে বিগড়ে গেছে, আর শোধরাবে না। যত তাড়াতাড়ি পারো এই সমস্যার সমাধান করো, নাহলে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। শামসুল প্রত্যুত্তরে কিছু বলল না। মেঝে দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। নিজের মেয়ের কীর্তিকলাপের কথা মনে পড়লেই ভেতর ভেতর মূর্ছে পড়ছেন। শামসুলকে এমন চুপ থাকতে দেখে আয়শা কথা বাড়াল না। স্বামীর পাশে বসে রইলেন তিনি। রাতে আর খাওয়া হলো না কারো। খাবারগুলো ফ্রিজে রাখতে হবে ওনার। ভাবলেন পরে তুলবেন, কারণ শামসুলের খিদে পেলে সে তেমন খিদে সহ্য করতে পারে না। পেটে খিদে থাকতে পারে না, যদি কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হয় খেতে চায়। তাই আর উঠলেন না, চুপচাপ বসে রইলেন। ঘণ্টাখানেকের মাথায় হঠাৎ গেটের কাছে গাড়ি হর্নের শব্দ শোনা গেল। শামসুল আয়েশা ওইভাবে বসেছিল নিজেদের রুমে। এত রাতে গেটের কাছে গাড়ির আওয়াজে শুনে ভরকে গেল দুইজন। শামসুল উঠে দাঁড়ালো। গেটের চাবি হাতে নিয়ে বাইরে বেরিয়ে এগিয়ে গেলেন গেটের দিকে। আয়েশাও এলেন পেছন পেছন। গেটের বাইরে সাফওয়ানের মার্সিডি ব্রাঞ্চে দাঁড়িয়ে আছে বীর দর্পে। লক খোলার আগেই গাড়ির দিকে চোখ বুলালেন শামসুল। গাড়িটাকে দেখেই চিনে ফেললেন এটা কার গাড়ি। গেটে লক খুলে ড্রাইভিং সিটের দিকে তাকাতেই সাফওয়ানের শক্ত চেহারার মুখে তাকিয়ে থাকতে দেখলেন তার দিকে। চোখ মুখে ঢাকা নেই আজর। সাফওয়ানের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে চমকে উঠল শামসুল। সাফওয়ানে বসে আছে রুনিয়া, চোখ মুখ ওনারও বিষাদগ্রস্ত। তড়িঘড়ি করে গেট খুলে দিল শামসুল। সাফওয়ান তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা একটা সাইডে পার্ক করে বাইরে বের হলো সাফওয়ান, আর পর মুহূর্তে রুনিকে বের হলো অন্য পাশ থেকে। সাফওয়ানকে দেখে পিলে চমকে গেল আয়েশার। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি সাফওয়ানের দিকে। বড় হওয়ার পরেই প্রথম সাফওয়ানের চেহারা দেখেছেন তিনি। শ্যামরাঙা হলেও মুখের গড়নটা ওর অস্বাভাবিক সুন্দর। তীক্ষ্ণ চিপুকে যেন সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছে, কিন্তু সমস্ত সৌন্দর্যকে চাপিয়ে ওর জলজল করে অদ্ভুত রঙের দুইটা চোখ, যেগুলো শিকারী দৃষ্টিতে চেয়ে আছে আয়েশার দিকে। সাফওয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আয়েশাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশা ভয় পেল প্রচণ্ড। তাড়াহুড়া করে শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালো। শামসুল আয়েশাকে নিজের পেছনে আগলে রেখে রুনিয়ার দিকে তাকিয়ে জড়ানো গলায় বললেন, তুই তোর ছেলেকে এখানে এভাবে নিয়ে এসেছিস কেন? আমাদের ভয় দেখাতে? রুনিয়া সাফওয়ানের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে বলল, মামা ভিতরে চলুন, আপনাদের সাথে আমার কথা আছে কিছু। তারপর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আপনার সাথেও আছে মামি। কথা বলার সময় সাফওয়ানের ঝকঝকা ক্যানাই দাঁতগুলো দৃশ্যমান হলো। সেদিকে চোখ পড়তে আয়েশা ভীত হলো প্রচণ্ড। শামসুল যেন নিজের সমস্ত শক্তি হঠাৎ করেই কোথাও হারিয়ে ফেলল এই দীর্ঘদেহী সুপুরুষের সামনে। উনি কোনো উচ্চবাক্য না করে সাফওয়ানের ইশারায় ভেতরে যেতে বলল। সাফওয়ান সামনে এগোলো, রুনিয়াও গেল ছেলের পেছন পেছন। সাফওয়ান গিয়ে ডাইনিং রুমে সোফায় রাখা সেখানে বসলো।
রুনি এগিয়ে বসলো ওর পাশে। শামসুল আর আয়েশা বসলেন ওদের বিপরীত পাশের সোফায়। সাফনের দৃষ্টি স্থিত হয়ে আছে আয়েশার পানে। চোখ দিয়ে যেন আয়েশাকে পিষে ফেলছেন। আয়েশার বুকের ভেতর দুরু দুরু করছে সাফানকে দেখার পর থেকে। সাফানের চোখে চোখ মেলাতে পারছেন না তিনি। ডাইনিংয়ে গুটি গুটি পায়ের শব্দ শুনে রুমাইশা কৌতূহলী নিয়ে বাইরে এলো। রুম থেকে বেরোতেই ওর চোখ গেল সাফনের দিকে। বাকিরাও দরজা খোলার শব্দে পেছনে তাকালো সেদিকে। সাফনের চোখ পড়তেই রুমাইশার দিকে। আর আবছা আলোয় দাঁড়িয়ে থাকা রুমাইশার গালে যে 4 আঙ্গুলে দাগ পড়েছে সেটাও এক মুহূর্তে দৃষ্টি অগোচর হলো না তার। তড়িঘড়ি দাঁড়িয়ে পড়ল সাফন। হেঁটে হেঁটে রুমের দিকে এগিয়ে গেল রুমাইশার নিকট। চোয়ালদায় ধরল ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে। তারপর ডানে বামে ঘুরে মুখের অবস্থাটা দেখল সাফওয়ান। আর সেই সাথে সাথে শক্ত হয়ে এলো ওর চোয়াল। চিবুক ছেড়ে দিয়ে রুমাইশার হাতের আঙ্গুলের ভাঁজে নিজের হাতে মুঠিবদ্ধ করল। তারপর আবার সোফার নিকট এসে রুমাইশাকে বসিয়ে দিল নিজের পাশে। রুমাইশা চুপ করে মেঝের দিকে তাকিয়ে আছে। শামসুলের দৃষ্টি সাফওয়ানের হাতে রাখা রুমাইশার হাতের দিকে। সাফওয়ান আবার আয়শার দিকে দেখল। আয়শা তাকিয়ে আছে মেঝেতে, উপরের দিকে তাকাচ্ছেন না। সাফওয়ানের চোখে চোখ পড়বে ভয়ে। সাফওয়ান আয়শার উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল, মামি ভোরবেলা এখান থেকে বেরোনোর আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। আপনি শুধু রিমুকে যেন না বকেন তার জন্য অনুরোধও করেছিলাম। আমি শুধু রিমুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি, এর বাইরে আর কিছু না। নাথিং অ্যাট অল। এরপরও আপনি রিমুকে মেরেছেন আর মামার কাছে না আমার নামে মিথ্যে দোষারোপ করেছেন। আর আমাকে যাই নাই তাই বলেছেন। আমার মাকে এর ভেতরে টেনে এনেছেন, ফাঁসিয়েছেন কেন? আয়শা কিছু বলল না, চুপ করে রইলেন। রুমে এসে সাফনের কথা শুনে অবাক হলো। কাল রাতে মার সাথে ওর দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু মা সেটা ওকে বলেনি কেন? আর তার মা তাহলে এটা জেনেওছে যে ওদের ভেতরে এক্সট্রা কিচ্ছু হয়নি, তারপর এরকমের কেন করলো? আয়শাকে চুপ থাকতে দেখে সাফন রেগে গিয়ে আবার বলল, আমি জানি যে রুমাইশাকে জড়িয়ে ধরে বা চুমু খেয়ে আমি মারলিট ব্রেক করেছি, কিন্তু সেটা আমি আপনাকে বলে শিওরও করেছি যে এর বাইরে কিছু হয়নি, যেন আপনি ওকে কিছু না বলেন। তাহলে আমি ওর মুখে আঙুলের চাপ কেন দেখছি? শেষে কথাটা উচ্চস্বরে বলল সাফন। রুনিয়া পাশ থেকে নিজের হাতটা সাফনের হাতের উপর রেখে শান্ত হতে ইশারা করল। রাস্তাতে সাফন তাকে সমস্ত কিছু খুলে বলেছেন। আর রুমাইশাকে সাফনের থেকে আলাদা করতে যে আয়েশা এই ধরনের কিছু করবেন সেটাও রুনিয়াকে বলেছেন। সাফন এবার শামসুলের দিকে দৃষ্টি দিল, তারপর মৃদু গলায় বলল, মামা আমি কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রিমির প্রতি যে আমার ছোটবেলা থেকে অন্য ধরনের অ্যাফোকেশন ছিল সেটা আপনাদের কারো অজানা নেই, আর এখানেও সেটা আছে। সেই ভালোবাসাটা কমেনি কখনোই, বরং দিনে দিন বেড়ে গিয়েছে। আমি কিছুদিন আগেও জানতাম না ওর প্রতি আমার ভালোবাসাটাকে ঠিক কী নাম আখ্যায়িত করা যায়। শুধু এটা জানতাম যে আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি, কিন্তু এখন আমি জানি যে ওকে আমি কিভাবে চাই। আমার মা আপনাদের কাছে সেই প্রস্তাবটা রেখেছে। কথাগুলো বলে কিছুক্ষণ বিরতি দিয়ে সাফন আবারও বলল, আপনি যদি চান যে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে আপনার সম্পর্ক বজায় থাকুক, তাহলে আমার মায়ের দেওয়া প্রস্তাবটায় রাজি হয়ে যান। কারণ বিয়েটা আমি রুমিকেই করব, আর রুমি বিয়েটা শুধু আমাকেই করবে। ওর বিয়েটা শুধু আমার সাথেই হবে, তাই সেটা যেভাবেই হোক। শামসুল মুখ খুলল এবার। সাফনের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ সাফন? আর এত রাতে এই কারণে এসেছো? আমি আমার মেয়ের বিয়ের কার সাথে দিব না দিব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? তোমার চেহারা দিকে তাকালে জঙ্গলে বাঘও ভয় পেয়ে পালাবে। আর তুমি ছোটবেলায় ওর সাথে কী করেছিলে সেটা তোমার মনে আছে নিশ্চিত। সেসব মনে রেখে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব ওকে মেরে ফেলার জন্য? সাফন আর নরম রইল না, কঠোরতার সাথে বলল, মামা সেটা অনেক অনেক আগের ব্যাপার, সেই কথা এখন তুলে এনে ঝামেলা বাঁধাবেন না। আমার দ্বারা যদি ওর কোনো ক্ষতির সম্ভাবনা থাকতো তাহলে আমি নিজে ওর থেকে সরে যেতাম, কিন্তু নেই যেহেতু সেহেতু সরছি না। ওকে আমি আমার কাছেই রাখবো, ছাড়বো না। আর এটা যদি আপনার কাছে হুমকি মনে হয় তাহলে এটা হুমকি। এবার সাফন আয়েশার দিকে তাকিয়ে বললেন, রিমুর ফোনটা সম্ভবত আপনার কাছে, ওর ফোনটা ওকে দিয়ে দিবেন। আমি এখান থেকে ঘন্টায় ঘন্টায় ওর খোঁজ নেব, আর যদি কোনো একটা অঘটন আমি রেসপন্স পাই তাহলে খবর আছে।
ঘন্টায় ঘন্টায় যদি আমি ওর রেসপন্স না পাই তাহলে আমি আবার আসব। তারপর আর একা ফিরবো না, ওকে নিয়েই ফিরবো। এবার সাফওয়ান ইশারা করলো মায়ের দিকে। রুনিয়া ছেলের ইশারা পেয়ে নিজের পার্স ব্যাগ ভেতর থেকে একটা স্বর্ণের আংটি বের করে সাফওয়ানের হাতে দিল। সাফওয়ান সেটা হাতে নিল। তারপর রুমাইশার বাম হাত দিয়ে ধরে অনামিকায় পরিয়ে দিল সেটা। কিন্তু ঢিলে হয়ে গেল আংটিটা। অনামিকা থেকে খুলে নিয়ে আবারও পরালো মধ্যমাতে একটু ঢিল ঢিল হলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলো না। সবকিছু এত দ্রুত গতিতে হয়ে গেল যে শামসুল আশা সহ রুমাইশাও চমকে গেল। আংটি পরিয়ে রুমাইশার হাতটা নিজে চুমু খেল সাফনের হাতের পিঠে। তারপরে মৃদু গলায় বলল, আংটিটা মায়ের, আপাতত এটা পরে নেই, কয়েকদিন পর এসে আমি তোকে নিজস্ব আংটি পরিয়ে দিয়ে যাব। রুমাইশা যেন অবাক হলো এই সময়। কিংবদন্তির মতো বসে রইল ও। সাফন এবার শামসুল আর আয়শার দিকে তাকিয়ে বলল, আজ থেকে রিমু আমার বাগদাদ। খুব দ্রুতই আমি ওকে বিয়ে করব, আপনারা মানলেও না মানলেও। তবে মেনে নিলে বিষয়টা আপনাদের জন্যই সহজ হবে। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান। রুনিয়াও দাঁড়িয়ে গেলেন আয়শার দিকে। আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সাফওয়ান তাকিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু কয়েক পা আগুনের পরই আবার ঘুরে দাঁড়ালো সাফওয়ান। শামসুল আয়শার দিকে তাকিয়ে তারপর শক্ত কণ্ঠে বলল, রিমু আমার বউ হতে চলেছে। কিছুদিন পর ও পুরোপুরি আমার হবে। সুতরাং ওর গায়ে আমি যেন কোনো দাগ দেখতে না পাই। আর যদি দেখি তাহলে সেটা আপনাদের কারোর জন্যই মোটেও ভালো হবে না, কথাটা মাথায় রাখবেন। এরপর গটগট পায়ে বের হয়ে গেল সাফওয়ান। রুনিয়া গেলেন ওর পেছন পেছন। তারপর গাড়ি নিয়ে গেট থেকে বের হয়ে ঝড়ের গতিতে চলে গেল সাফওয়ান মাকে নিয়ে। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু আগের ঘটনাগুলো মনে রাখছে, পুনরাবৃত্ত করতে থাকে নিজের মাথার ভেতরে সেগুলো।